নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন। আর প্রতিদিনের ভোকাবুলারি আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের লেসনগুলি প্র্যাকটিস করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার চ্যানেল ইজি ইংলিশ স্কুলে। বন্ধুরা, ইত্যাদি এই শব্দটার ইংরেজি বানান অনেকে এইভাবে লিখে, আবার অনেকে এইভাবে লিখে, অর্থাৎ অনেকে ইত্যাদি শব্দের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে ওয়াই ব্যবহার করে। এখন আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, ইত্যাদি শব্দের এ দুটো ইংরেজি বানানের মধ্যে কোনটা সঠিক? এটা সঠিক নাকি এটা সঠিক? তারপর আরেকটা শব্দ দেখুন, কাব্য। কাব্য এই শব্দটার ইংরেজি বানান অনেকে এভাবে লিখে, অর্থাৎ অনেকে ওয়াই ব্যবহার করে, আবার অনেকে এভাবে লিখে। এখানেও আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, কাব্য শব্দের এ দুটো ইংরেজি বানানের মধ্যে কোনটা সঠিক? আরেকটা শব্দ দেখুন, কল্যাণ। কল্যাণ এই শব্দটার ইংরেজি বানান অনেকে এভাবে লিখে, আবার অনেকে এভাবে লিখে। এখানেও আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, কল্যাণ শব্দের ইংরেজি বানান এটা সঠিক নাকি এটা সঠিক? তো এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে না জেনে থাকেন, তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। কারণ আজকের ক্লাসে আমরা জফলাযুক্ত শব্দের উচ্চারণ এবং তার ইংরেজি বানান নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের পুরো ক্লাসটি দেখার পরে জফলাযুক্ত এই জাতীয় শব্দের উচ্চারণ এবং তার ইংরেজি বানান খুব সহজেই লিখতে পারবেন। তো বন্ধুরা, চলছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, সাথে আছে আমি মাসুদ পারভেজ। চলুন মূল ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ক্লাসটি হচ্ছে লেভেল 1-এর 20 নম্বর ক্লাস। লেভেল 1-এর 12 নম্বর ক্লাসগুলো থেকে আমরা যুক্ত বর্ণ দ্বারা গঠিত বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আগের ক্লাসে আমরা জফলার বৈশিষ্ট্য এবং তার ইংরেজি ব্যবহার নিয়ে আলোচনা শুরু করেছি। বন্ধুরা, আমরা জানি বাংলা ভাষায় 6টি ফলা ব্যবহার করা হয়। এই 6টি ফলার মধ্যে জফলা উচ্চারণের নিয়ম তুলনামূলক একটু কঠিন। জফলা উচ্চারণের নিয়ম তুলনামূলক কঠিন হওয়ার কারণ হচ্ছে, এই জফলা অনেকগুলো বৈশিষ্ট্য ধারণ করে। জফলা কখনো একারের উচ্চারণ দেয়, কখনো এরকম উচ্চারণ দেয়, আবার কখনো জফলাযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়, আবার হয়ের সাথে জফলাযুক্ত হলে অন্যরকম একটা উচ্চারণ দেয়, আবার কোথাও কোথাও জফলা উচ্চারণই হয় না। জফলার এত এত বৈশিষ্ট্যের কারণে জফলা উচ্চারণের নিয়ম তুলনামূলক একটু কঠিন। বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা জফলার প্রথম দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, আর আজকের এই ক্লাসে আমরা জফলার এই একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ জফলা যেসব জায়গায় বর্ণের সাথে যুক্ত হয়ে বর্ণের উচ্চারণকে দ্বিত্ব করে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, এবং একই সাথে জফলাযুক্ত সেই শব্দগুলোর ইংরেজি বানান নিয়েও আলোচনা করব। বন্ধুরা, গত ক্লাসে আমরা বলেছিলাম যে আজকের এই ক্লাসে অর্থাৎ লেভেল 1-এর 20 নম্বর ক্লাসে আমরা জফলার এই দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কিন্তু বন্ধুরা, যখন আমি ক্লাসটা রেডি করছিলাম তখন দেখলাম যে এই দুটো বৈশিষ্ট্য যদি আমি একটি ভিডিওর মধ্যে আলোচনা করতে চাই বা একটি ক্লাসের মধ্যে আলোচনা করতে চাই, তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ভিডিওর দৈর্ঘ্য যাতে অনেক বেশি লম্বা না হয়ে যায়, তাই আজকের ক্লাসে আমরা শুধুমাত্র জফলার এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। একটু সময় নিয়েই আলোচনা করব, যাতে করে আমিও একটু ভালোভাবে আলোচনা করতে পারি এবং আপনারাও আলোচনা শুনে ভালোভাবে বুঝতে পারেন। এর পরের ক্লাসে অর্থাৎ লেভেল 1-এর 21 নম্বর ক্লাসে আমরা জফলার এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং তারপর জফলার এই দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা স্ক্রিনে দেখানো এই শব্দগুলোকে উদাহরণ হিসেবে ব্যবহার করব। বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। ভালোভাবে খেয়াল করে শুনুন। আমরা জানি
অন্তস্থ জয়ের জন্য যে ব্যবহার করা হয়, কিন্তু অন্তস্থ জয়ের জন্য যে ব্যবহার করা হলেও জ ফলার জন্য ওয়াই ব্যবহার করা হয়। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অন্তস্থ জয়ের জন্য যদি যে ব্যবহার করা হয় তাহলে জ ফলার জন্য ওয়াই কেন ব্যবহার করা হবে? লজিক্যাল একটা প্রশ্ন। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আগামী কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব। এখন শুধু আপনি এতটুকু জেনে রাখেন যে অন্তস্থ জয়ের জন্য যে ব্যবহার করা হয় আর জ ফলার জন্য ওয়াই ব্যবহার করা হয়। মনে থাকবে? এবার চলুন মূল ক্লাসটি শুরু করি। ভালোভাবে খেয়াল করে শুনুন। শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলাযুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়, অর্থাৎ ডাবল হয়। আমি আবারও বলছি, শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলাযুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়, অর্থাৎ ডাবল হয়। উদাহরণ দিয়ে বিষয়টা স্পষ্ট করছি, ভালোভাবে খেয়াল করুন। ইত্যাদি, এই শব্দটার উচ্চারণ কি? ইত্যাদি। এবার আমরা যদি ইত্যাদি এই শব্দটার উচ্চারণ একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইত্যাদি। বন্ধুরা, এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন, এখানে শব্দের মাঝে ব্যঞ্জনবর্ণের সাথে অর্থাৎ তয়ের সাথে জ ফলা যুক্ত হয়েছে এবং উচ্চারণের সময় এই জ ফলা যুক্ত বর্ণটির উচ্চারণ অর্থাৎ এই তয়ের উচ্চারণ দ্বিত্ব হয়েছে, মানে ডাবল হয়েছে। ত দুইবার উচ্চারিত হয়েছে। এখানে ত আছে একবার, সাথে জ ফলা আছে, আর উচ্চারণের সময় ত দুইবার উচ্চারিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দের মাঝে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলাযুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়, অর্থাৎ ডাবল হয়। এবার আমরা ইত্যাদি এই শব্দটার ইংরেজি বানান লিখে দেখাবো। ভালোভাবে খেয়াল করুন। ইত্যাদি। বন্ধুরা, আমরা জানি যে যে কোনো বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান দুভাবে লেখা যায়। একটা হচ্ছে গঠন অনুসারে, আরেকটা হচ্ছে উচ্চারণ অনুসারে। এখন কথা হচ্ছে গঠন অনুসারে ইংরেজি বানান লেখা বলতে কি বোঝায় আর উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লেখা বলতে কি বোঝায়। যদিও এর আগের ক্লাসগুলোতে এই বিষয়টা নিয়ে কথা বলেছি, তারপরেও আজকে একটু বলছি। গঠন অনুসারে ইংরেজি বানান লেখা বলতে বোঝায় কোনো বাংলা নাম বা শব্দের মধ্যে যে যে বর্ণ ব্যবহার করা হবে ইংরেজি বানান লেখার সময় হুবহু সেই বর্ণের ইংরেজি প্রতিবর্ণ বসাতে হবে। শব্দটা কিভাবে উচ্চারিত হয়েছে সেদিকে খেয়াল রাখার দরকার নাই। বাংলা শব্দের মধ্যে যে যে বর্ণ থাকবে ইংরেজি বানান লেখার সময় হুবহু সেই বর্ণের ইংরেজি প্রতিবর্ণ বসাতে হবে। আর উচ্চারণ অনুসারে বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান লেখা বলতে বোঝায় ওই বাংলা শব্দটি যেভাবে উচ্চারিত হবে ঠিক সেইভাবে সেই অনুসারে ইংরেজি বানান লিখতে হবে। বন্ধুরা, স্ক্রিনের বাঁদিকে আমরা ইত্যাদি শব্দের গঠন অনুসারে ইংরেজি বানান লিখে দেখাবো, আর স্ক্রিনের ডান দিকে আমরা ইত্যাদি শব্দের উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লিখে দেখাবো। ভালোভাবে খেয়াল করুন। ইত্যাদি। ইত্যাদি এই শব্দের শুরুতে রস্ব-ই রয়েছে, তারপর ত রয়েছে, সাথে জ ফলা রয়েছে এবং তার সাথে আকার রয়েছে, তারপর দ রয়েছে, সাথে রস্ব-ইকার রয়েছে। একে বিশ্লেষণ করলে আমরা রস্ব-ই পাই। একে বিশ্লেষণ করলে আমরা প্রথমে ত পাই, তারপর অন্তস্থ জ পাই। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা যখন কোনো বর্ণ বিশ্লেষণ করে লিখি তখন সেই বর্ণের পূর্ণরূপ ব্যবহার করি। আমরা জানি জ ফলার পূর্ণরূপ হচ্ছে অন্তস্থ জ, তাই আমরা এখানে অন্তস্থ জ লিখেছি। তারপর আমরা স্বর-আ পাই। স্বর-আ কেন পাই? কারণ আমরা এখানে আকারের পূর্ণরূপ লিখেছি। আকারের পূর্ণরূপ হচ্ছে স্বর-আ, তাই আমরা এখানে স্বর-আ লিখেছি। তারপর
একে বিশ্লেষণ করলে আমরা দ পাই, সাথে হ্রস্ব ই পাই। তো আমরা জানি হ্রস্ব ই এর জন্য আই ব্যবহার করা হয়ে থাকে, ত এর জন্য টি ব্যবহার করা হয়ে থাকে, অন্তস্থ জ এর জন্য কি ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, আমরা জানি অন্তস্থ জ এর জন্য যে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু বন্ধুরা এখানে যে অন্তস্থ জ রয়েছে এটা কিন্তু আসলে অন্তস্থ জ না, এটা হচ্ছে জ ফলার পূর্ণরূপ, অর্থাৎ এই অন্তস্থ জকে আমরা জ ফলার পূর্ণরূপ হিসেবে লিখেছি। তো এটা যেহেতু সাধারণ অন্তস্থ জ না, এটা হচ্ছে জ ফলার পূর্ণরূপ, তাই এখানে আমরা যে ব্যবহার করব নাকি ওয়াই ব্যবহার করব? আমরা অবশ্যই এখানে ওয়াই ব্যবহার করব। কেন? কারণ এই অন্তস্থ জ এটা কোনো সাধারণ অন্তস্থ জ না, এটা হচ্ছে জ ফলার পূর্ণরূপ। আর আমরা জানি জ ফলার জন্য ওয়াই ব্যবহার করা হয়ে থাকে। তারপর স্বর আর জন্য এ ব্যবহার করব, তারপর দ এর জন্য ডি ব্যবহার করব, তারপর হ্রস্ব ই এর জন্য বা হ্রস্ব ই কারের জন্য আই ব্যবহার করব। সুতরাং গঠন অনুসারে ইত্যাদি শব্দের ইংরেজি বানান এইভাবে লিখতে হবে। বন্ধুরা, আমরা প্রথমে ইত্যাদি এই শব্দটাকে ভেঙেছি। ইত্যাদি শব্দটাকে ভাঙার পর আমরা এই বর্ণগুলো পেয়েছি এবং এই বর্ণগুলোকে বিশ্লেষণ করার পর আমরা এই বর্ণগুলো পেয়েছি। তারপর আমরা হুবহু এই বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণ বসিয়েছি। আর এইভাবেই আমরা গঠন অনুসারে ইত্যাদি শব্দের ইংরেজি বানান লিখেছি। এবার আমরা স্ক্রিনের ডান দিকে উচ্চারণ অনুসারে ইত্যাদি শব্দের ইংরেজি বানান লিখে দেখাবো। ভালোভাবে খেয়াল করুন। ইত্যাদি। আমরা যদি ইত্যাদি এই শব্দটার উচ্চারণ একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইত্যাদি। ইত্যাদি এই শব্দটার শুরুতে হ্রস্ব ই রয়েছে, তারপর হসন্তযুক্ত ত রয়েছে, তারপর ত রয়েছে, সাথে আকার রয়েছে, তারপর দ রয়েছে, সাথে হ্রস্ব ইকার রয়েছে। একে বিশ্লেষণ করলে আমরা হ্রস্ব ই পাই, একে বিশ্লেষণ করলে আমরা ত পাই, সাথে হসন্ত পাই, একে বিশ্লেষণ করলে আমরা ত পাই, সাথে স্বর আ পাই, এবং একে বিশ্লেষণ করলে আমরা দ পাই, সাথে হ্রস্ব ই পাই। আমরা জানি হ্রস্ব ই এর জন্য আই ব্যবহার করা হয়ে থাকে, ত এর জন্য টি ব্যবহার করা হয়ে থাকে, আবার ত এর জন্য আমরা টি ব্যবহার করব, স্বর আর জন্য আমরা এ ব্যবহার করব, দ এর জন্য আমরা ডি ব্যবহার করব, এবং সবশেষে হ্রস্ব ই এর জন্য বা হ্রস্ব ই কারের জন্য আমরা আই ব্যবহার করব। সুতরাং উচ্চারণ অনুসারে ইত্যাদি শব্দের ইংরেজি বানান এইভাবে লিখতে হবে। বন্ধুরা, ইত্যাদি শব্দের আমরা দুটো ইংরেজি বানান পেলাম। একটা লিখেছি আমরা ইত্যাদি শব্দের গঠন অনুসারে, আরেকটা লিখেছি আমরা ইত্যাদি শব্দের উচ্চারণ অনুসারে। এখন প্রশ্ন হচ্ছে, এ দুটো ইংরেজি বানানের মধ্যে কোনটা সঠিক? উত্তর হচ্ছে দুটোই সঠিক। একটা গঠন অনুসারে লেখা হয়েছে, আরেকটা উচ্চারণ অনুসারে লেখা হয়েছে। তারপরেও যদি আপনি প্রশ্ন করেন যে এ দুটো সঠিক, ঠিক আছে মানলাম, কিন্তু কোনটা ব্যবহার করা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে কোনটা ব্যবহার করা বেশি ভালো হবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো ভালোভাবে খেয়াল করে শুনুন। অফিসিয়ালভাবে কোনো বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে গঠন অনুসারে ইংরেজি বানান লেখাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। উচ্চারণ অনুসারে এই ইংরেজি বানানটা ব্যবহার করলে যে ভুল হবে বিষয়টা তা না, আপনি এই বানানটাও অফিসিয়ালভাবে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তবে সাধারণত অফিসিয়ালভাবে কোনো বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে গঠন অনুসারে ইংরেজি বানান লেখাটাকে প্রাধান্য দেওয়া হয়। আর আপনি যদি ওপার বাংলার হয়ে থাকেন, অর্থাৎ কলকাতা, পশ্চিমবঙ্গের হয়ে থাকেন, তাহলে আপনি এই শব্দটা ব্যবহার করবেন। কারণ আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি, ওপার বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে গঠন অনুসারে কোনো বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান লেখাটাকে সবসময় প্রাধান্য দেওয়া হয়, সেখানে উচ্চারণ অনুসারে খুব একটা বেশি লেখা হয় না বললেই চলে। আবারও বলবো, এ দুটো ইংরেজি বানানের দুটোই সঠিক, আপনি যে কোনোটিই ব্যবহার করতে পারেন।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা, শব্দের মাঝে জ ফলা ব্যবহার করা হয়েছে এরকম আরও একটি শব্দের উদাহরণ দেখুন, কল্যাণ। এই শব্দটার উচ্চারণ কি? কল্যাণ। আমরা যদি কল্যাণ এই শব্দটার উচ্চারণ একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, কল্যাণ। গঠন অনুসারে কল্যাণ শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে, আর উচ্চারণ অনুসারে কল্যাণ শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে। বন্ধুরা, গঠন অনুসারে কল্যাণ শব্দের ইংরেজি বানান এভাবেও লেখা যায়। কল্যাণ শব্দের এই তিনটি ইংরেজি বানানের তিনটি সঠিক, আপনি যে কোনোটিই ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমরা তাহলে বুঝতে পারলাম যে শব্দের মাঝে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলাযুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়। এই বিষয়টিকে স্পষ্ট করার জন্য আমরা উদাহরণ হিসেবে ইত্যাদি এই শব্দটা ব্যবহার করেছি। ইত্যাদি এই শব্দের মধ্যে জ ফলা শব্দের মাঝে ব্যবহার করা হয়েছে। এখন আমরা আরও একটা শব্দের উদাহরণ দেখব যেখানে জ ফলা শব্দের শেষে ব্যবহার করা হয়েছে। ভালোভাবে খেয়াল করুন, কাব্য। এটার উচ্চারণ কি? কাব্য। এই শব্দের মধ্যে জ ফলা শব্দের শেষে ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি কাব্য এই শব্দটার উচ্চারণ একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, কাব্য, কাব্য। ভালোভাবে খেয়াল করে দেখুন, এখানে শব্দের শেষে ব্যঞ্জনবর্ণের সাথে অর্থাৎ বয়ের সাথে জ ফলা যুক্ত হয়েছে। এখানে ব আছে একবার, সাথে জ ফলা যুক্ত হয়েছে, আর উচ্চারণের সময় ব দুইবার উচ্চারিত হয়েছে, অর্থাৎ জ ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়েছে, মানে ডাবল হয়েছে। এবার আমরা কাব্য এই শব্দটার ইংরেজি বানান লিখে দেখাবো। ভালোভাবে খেয়াল করুন, কাব্য। স্ক্রিনের বাঁদিকে আমরা কাব্য শব্দের গঠন অনুসারে ইংরেজি বানান লিখে দেখাবো, আর স্ক্রিনের ডান দিকে আমরা কাব্য শব্দের উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লিখে দেখাবো। ভালোভাবে খেয়াল করুন, কাব্য। কাব্য শব্দের শুরুতে ক রয়েছে, সাথে আকার রয়েছে, তারপর ব রয়েছে, সাথে জ ফলা রয়েছে। একে বিশ্লেষণ করলে আমরা ক পাই, সাথে স্বর আ পাই। একে বিশ্লেষণ করলে আমরা ব পাই, সাথে অন্তস্থ জ পাই। তো এখানেও প্রশ্ন হলো, এখানে আমরা অন্তস্থ জ কিভাবে পেলাম? আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এই জ ফলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আর এর পূর্ণরূপ হচ্ছে অন্তস্থ জ। এই অন্তস্থ জ কিন্তু সাধারণ কোনো অন্তস্থ জ না, এটা হচ্ছে জ ফলার পূর্ণরূপ। তারপর আমরা একটা স্বর অ পাই। বন্ধুরা, এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই শেষে আমরা স্বর অ কিভাবে পেলাম? আমরা লেভেল 1-এর স্পেশাল ক্লাস 1-এ একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে কারবিহীন ব্যঞ্জনবর্ণের সাথে স্বর অ স্বরবর্ণ লুকায়িত থাকে। আচ্ছা, খেয়াল করে দেখুন তো, এই বয়ের সাথে কি কোনো কার আছে? না বন্ধুরা, এই বয়ের সাথে কোনো কার নেই। জ ফলা আছে, কিন্তু এই বয়ের সাথে কোনো কার নেই। তাই এই বকে বিশ্লেষণ করে আমরা একটা স্বর ও পেয়েছি। বন্ধুরা, কারবিহীন ব্যঞ্জনবর্ণের সাথে স্বর অ স্বরবর্ণ কিভাবে লুকায়িত থাকে এই বিষয়টি যদি আপনি এখনও ভালোভাবে না বুঝে থাকেন তাহলে আপনাকে আমি অনুরোধ করব লেভেল 1-এর স্পেশাল ক্লাস 1 সেই ক্লাসটি দেখে নেওয়ার জন্য, কারণ সেই ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ক্লাসটি না দেখে থাকেন তাহলে উপরের ডান পাশের কর্নারে আই বাটনে ক্লিক করে সেই ক্লাসটি দেখে নেবেন। আশা করি সেই ক্লাসটি দেখলে এই বিষয়টা আপনার কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। তো খেয়াল করুন, আমরা জানি ক এর জন্য কে ব্যবহার করা হয়ে থাকে, স্বর আর জন্য এ ব্যবহার করা হয়ে থাকে, ব এর জন্য বি ব্যবহার করা হয়ে থাকে, অন্তস্থ জ এর জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? বন্ধুরা, আমরা জানি যে অন্তস্থ জ এর জন্য যে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখানে যে অন্তস্থ জ রয়েছে এটা কিন্তু সাধারণ কোনো অন্তস্থ জ না,
এটা হচ্ছে জ ফলার পূর্ণরূপ, জ ফলার পূর্ণরূপ সেই অন্তস্থ জ। তো আমরা জানি জ ফলার জন্য ওয়াই ব্যবহার করা হয়ে থাকে, সুতরাং আমরা এখানে ওয়াই ব্যবহার করব, এবং স্বর ওর জন্য এ অথবা ও ব্যবহার করা হয়ে থাকে, আমরা এখানে ও ব্যবহার করব। সুতরাং গঠন অনুসারে কাব্য শব্দের ইংরেজি বানান এইভাবে লিখতে হবে। আমরা প্রথমে কাব্য এই শব্দটাকে ভেঙেছি, ভাঙার পরে আমরা এই বর্ণগুলো পেয়েছি, তারপর এই বর্ণগুলোকে বিশ্লেষণ করে আমরা এই বর্ণগুলো পেয়েছি, তারপর হুবহু এই বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে দিয়েছি, এবং এভাবে আমরা কাব্য শব্দের গঠন অনুসারে ইংরেজি বানান লিখেছি। এবার স্ক্রিনের ডান দিকে আমরা কাব্য শব্দের উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লিখে দেখাবো। তো ভালোভাবে খেয়াল করুন। কাব্য, কাব্য এই শব্দটার উচ্চারণ যদি আমরা একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কাব্য। কাব্য এই শব্দের শুরুতে ক রয়েছে, সাথে আকার রয়েছে, তারপর হসন্তযুক্ত ব রয়েছে, তারপর ব রয়েছে, সাথে ওকার রয়েছে। একে বিশ্লেষণ করলে আমরা ক পাই, সাথে স্বর আ পাই। একে বিশ্লেষণ করলে আমরা হসন্তযুক্ত ব পাই, এবং একে বিশ্লেষণ করলে আমরা ব পাই, সাথে একটা ও পাই। আমরা জানি ক এর জন্য কে ব্যবহার করা হয়ে থাকে, স্বর আর জন্য বা আকারের জন্য এ ব্যবহার করা হয়ে থাকে, ব এর জন্য বি ব্যবহার করা হয়ে থাকে, আবার ব এর জন্য আমরা বি ব্যবহার করব, এবং সবশেষে আমরা ও এর জন্য অর্থাৎ ও কারের জন্য ও ব্যবহার করব। সুতরাং উচ্চারণ অনুসারে কাব্য শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে। কাব্য শব্দের আমরা দুটো ইংরেজি বানান পেলাম, একটা পেয়েছি আমরা গঠন অনুসারে, আরেকটা পেয়েছি আমরা উচ্চারণ অনুসারে। কাব্য শব্দের এই দুটো ইংরেজি বানানের দুটোই সঠিক, আপনি যে কোনোটি ব্যবহার করতে পারেন। তবে আবারও বলে রাখছি যে অফিসিয়ালভাবে কোনো বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে গঠন অনুসারে ইংরেজি বানান লেখাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে তার মানে এই না যে আপনি উচ্চারণ অনুসারে কোনো শব্দের ইংরেজি বানান অফিসিয়ালভাবে লিখতে পারবেন না, বিষয়টা এরকমও না। এই বানানটিও আপনি অফিসিয়ালভাবে লিখতে পারবেন, এবং আজকাল আধুনিক যুগে কোনো বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে এই উচ্চারণ অনুসারে লেখাটাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনি দুটোর যে কোনোটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা, শব্দের শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা ব্যবহার করা হয়েছে এরকম আরও একটি উদাহরণ দেখুন। লাবণ্য, লাবণ্য এই শব্দটার উচ্চারণ কি? লাবণ্য। আমরা যদি লাবণ্য এই শব্দটার উচ্চারণ একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, লাবণ্য, লাবণ্য। গঠন অনুসারে লাবণ্য শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে, এবং উচ্চারণ অনুসারে লাবণ্য শব্দের ইংরেজি বানান এইভাবে লিখতে হবে। গঠন অনুসারে লাবণ্য শব্দের ইংরেজি বানান এইভাবেও লেখা যাবে, অর্থাৎ এখানে ও ব্যবহার করেও লিখতে পারবেন। লাবণ্য শব্দের এই তিনটি ইংরেজি বানানের তিনটিই সঠিক, আপনি যে কোনোটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমরা তাহলে বুঝতে পারলাম যে শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলাযুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়, অর্থাৎ ডাবল হয়। প্রথমে আমরা উদাহরণ দেখেছি ইত্যাদি। ইত্যাদি এই শব্দের মধ্যে জ ফলা শব্দের মাঝে ব্যবহার করা হয়েছে। তারপর আমরা উদাহরণ দেখেছিলাম কাব্য। কাব্য এই শব্দের মধ্যে জ ফলা শব্দের শেষে ব্যবহার করা হয়েছে। আশা করছি এতটুক পর্যন্ত আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। মানে এখন পর্যন্ত যতটুক আলোচনা করেছি আশা করছি এতটুক পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে লিখে জানান তো। আশা করছি এতটুক পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। কি বন্ধুরা, ক্লাসে মনোযোগ আছে তো? যতটুকুই আছে আপনার মনোযোগটাকে একটু বাড়িয়ে দিন। বাড়িয়ে দিয়েছেন? আরেকটু বাড়িয়ে দিন, কারণ
আমরা এখন একটা অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব, একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করব। এখন থেকে আমি যে কথাগুলো বলবো আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করে কথাগুলো না শোনেন তাহলে আপনি বিষয়টা ধরতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। তাই আপনার মনোযোগটাকে খুব বাড়িয়ে দিয়ে এখন থেকে ক্লাসটা আবার কন্টিনিউ করুন। ভালোভাবে খেয়াল করুন। স্ক্রিনে আপনাকে আমি এখন একটা শব্দ দিব, আপনি শব্দটা উচ্চারণ করবেন। আমি আপনাকে উচ্চারণ করার সময় দেব, আপনি মুখে একটু উচ্চারণ করবেন। স্ক্রিনে দেখানো এই শব্দটা উচ্চারণ করুন, তো আমি আপনাকে সময় দিচ্ছি। উচ্চারণ করুন। এই শব্দটাকে আপনি কিভাবে উচ্চারণ করেছেন? বাধ্য, বাধ্য, তাই না? এরকমই তো উচ্চারণ করেছেন আশা করি। এখন যদি বাধ্য এই শব্দটার উচ্চারণ আমরা একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বাধ্য, বাধ্য। বন্ধুরা খেয়াল করে দেখুন, এখানে শব্দের শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলাযুক্ত হয়েছে, তাই না? তো নিয়ম অনুযায়ী জ ফলাযুক্ত এই ব্যঞ্জনবর্ণের উচ্চারণ অর্থাৎ এই ধয়ের উচ্চারণ ডাবল হওয়ার কথা ছিল, দ্বিত্ব হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণের সময় ধ দুইবার উচ্চারিত হয়নি। উচ্চারণের সময় একবার দ উচ্চারিত হয়েছে, তারপর ধ উচ্চারিত হয়েছে। বিষয়টা কি আপনি খেয়াল করতে পেরেছেন? ভালোভাবে খেয়াল করে শুনুন। আমরা জানি শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলা যুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয় অর্থাৎ ডাবল হয়। তো এখানে তো আমরা শব্দের শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত করেছি অর্থাৎ ধয়ের সাথে জ ফলা যুক্ত করেছি। এখন নিয়ম অনুযায়ী উচ্চারণের সময় এই ধ দুইবার উচ্চারিত হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে উচ্চারিত হয়েছে প্রথমে দ তারপর ধ। তাহলে নিয়মের সাথে কি মিলল? মিলেনি। কিন্তু যদি বাধ্য শব্দের উচ্চারণ এইভাবে হতো তাহলে নিয়মের সাথে মিলত, কিন্তু বাধ্য শব্দের উচ্চারণ এভাবে হয়েছে এবং এটাই সঠিক উচ্চারণ আর এটা ভুল উচ্চারণ। এখন প্রশ্ন হচ্ছে বাধ্য শব্দের উচ্চারণ এমনটা হওয়ার কারণ কি যেটা নিয়মের সাথে মিলল না কিন্তু সঠিক উচ্চারণ? বলছি, ভালোভাবে খেয়াল করে শুনুন। আমরা জানি শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলা যুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়। তবে আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে যে জ ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণটি যদি মহাপ্রাণ হয়, কি হয়? মহাপ্রাণ হয়, তাহলে দ্বিত্ব উচ্চারণের সময় প্রথম বর্ণটি ওই মহাপ্রাণের অল্প প্রাণ হসন্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে মহাপ্রাণ বর্ণ কি আর অল্প প্রাণ বর্ণ কি? বাধ্য এই শব্দের শেষে জ ফলা ব্যবহার করা হয়েছে। উচ্চারণের সময় ধ দুইবার উচ্চারিত না হয়ে কেন একবার দ উচ্চারিত হয়েছে আরেকবার ধ উচ্চারিত হয়েছে, এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে মহাপ্রাণ বর্ণ কি এটা বুঝতে হবে এবং অল্প প্রাণ বর্ণ কি এটা বুঝতে হবে। বন্ধুরা, লেভেল 1-এর 5 নম্বর ক্লাসে আমরা অল্প প্রাণ বর্ণ কি এবং মহাপ্রাণ বর্ণ কি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তারপরেও আজকের ক্লাসে আমরা আরও একবার আলোচনা করছি, ভালোভাবে খেয়াল করে শুনুন। আমরা জানি বাংলা ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। কয়টি? 39টি। এই 39টি বর্ণের মধ্যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ রয়েছে। কয়টি বর্ণ রয়েছে? 25টি বর্ণ রয়েছে। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়ে থাকে। এগুলোকে বর্গীয় বর্ণ কেন বলা হয়ে থাকে? কারণ এই চার্টের মধ্যে 5টি সারি রয়েছে, 5টি কলাম রয়েছে। 5-এর সাথে 5 গুণ করলে 25, অর্থাৎ 5কে বর্গ করলে 25, তাই এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়ে থাকে। এই এক একটা সারির বর্ণের এক একটা নাম রয়েছে, আবার এক একটা কলামের বর্ণের এক একটা নাম রয়েছে। আমরা খুব বেশি গভীরে যাব না, আমরা এখন শুধু অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ কি সেটা বোঝার চেষ্টা করব। ভালোভাবে খেয়াল করে শুনুন। অল্প প্রাণ বর্ণ হচ্ছে
যে বর্ণগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় না, নিঃশ্বাস কিভাবে বের হয় না, জোরে বের হয় না, সেগুলোকে অল্প প্রাণ বর্ণ বলে। তো এই সারির বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ কাকে বলে? যে বর্ণগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস তুলনামূলকভাবে জোরে বের হয় সেগুলোকে মহাপ্রাণ বর্ণ বলে। নিঃশ্বাস কিভাবে বের হবে? নিঃশ্বাস তুলনামূলক জোরে বের হবে, সেগুলোকে মহাপ্রাণ বর্ণ বলে। এই সারির বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। অল্পপ্রাণ এবং মহাপ্রাণের যে দুটো সংজ্ঞা আপনাদেরকে দিলাম, এবার একটু মিলিয়ে দেখি তো এই সংজ্ঞা দুটো ঠিক আছে কিনা। একটা কাজ করুন, আপনার হাতটাকে মুখের সামনে নিয়ে আসুন, মানে ঠোঁট থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সামনে নিয়ে আসুন। এবার উচ্চারণ করুন ক, উচ্চারণ করুন ক, তারপর উচ্চারণ করুন খ, খ, আবার উচ্চারণ করুন চ, তারপর উচ্চারণ করুন ছ, ছ। হাত কি মুখের সামনে রেখেছেন? হাতটা মুখের সামনে রাখুন, নয়তো এই পার্থক্যটা বুঝতে পারবেন না। যেহেতু সময় দিচ্ছেন, সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে ক্লাসটা করুন। হাতকে মুখের সামনে আনুন, ট, উচ্চারণ করুন ঠ, আবার উচ্চারণ করুন ত, আবার উচ্চারণ করুন থ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই কলামের বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে তুলনামূলক একটু বেশি বাতাস লেগেছে, একটু বেশি বাতাস বের হয়েছে, তাই না? আর যেহেতু তুলনামূলক একটু বেশি বাতাস বের হয়েছে, তাই এই কলামের বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। মহা মানে মহা, অল্প মানে অল্প, মহাপ্রাণ বর্ণ। আর এই কলামের বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে তুলনামূলক কম বাতাস বের হয়েছে। তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট যে এই কলামের বর্ণগুলো হচ্ছে অল্পপ্রাণ বর্ণ, আর এই কলামের বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। কি বন্ধুরা, এতটুক পর্যন্ত বুঝতে পেরেছেন তো? আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এবার ভালোমতো খেয়াল করে শুনুন, এই দুটো কলামের বর্ণগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে, একটা কানেকশন রয়েছে। কানেকশনটা কি? আমরা জানি ক এই বর্ণটা হচ্ছে অল্পপ্রাণ বর্ণ এবং খ এই বর্ণটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ, এতটুকু আমরা জানি। তো কানেকশনটা হচ্ছে ক এই অল্পপ্রাণ বর্ণের মহাপ্রাণ যে বর্ণটা সেটাই হচ্ছে খ। যদি আমি উল্টোভাবে বলি, খ হচ্ছে মহাপ্রাণ বর্ণ আর খ এর অল্পপ্রাণ বর্ণ হচ্ছে ক। ঠিক একইভাবে ত, এই ত হচ্ছে অল্পপ্রাণ বর্ণ আর এই ত এর মহাপ্রাণ বর্ণ হচ্ছে থ। যদি আমি এই কথাটাকে উল্টোভাবে বলি, থ এটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ আর এই থ এর অল্পপ্রাণ যে বর্ণ সেটাই হচ্ছে ত। ত থেকেই থ এসেছে, যদি ত না থাকতো তাহলে থ আসতো না। অর্থাৎ অল্পপ্রাণ বর্ণগুলোর জন্যেই মহাপ্রাণ বর্ণের সৃষ্টি হয়েছে। যদি অল্পপ্রাণ বর্ণ না থাকতো তাহলে মহাপ্রাণ বর্ণ সৃষ্টি হতো না বা মহাপ্রাণ উচ্চারণ সৃষ্টি হতো না। তারপর বন্ধুরা, এই যে কলাম রয়েছে, এই কলামের বর্ণগুলো কি? এই কলামের বর্ণগুলো হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। কি বর্ণ? অল্পপ্রাণ বর্ণ। আর এই কলামের বর্ণগুলো যেহেতু অল্পপ্রাণ বর্ণ, তাহলে এর পরের কলামের বর্ণগুলো কি? অবশ্যই মহাপ্রাণ বর্ণ। কারণ অল্পপ্রাণ বর্ণগুলো ছিল বলেই বা অল্পপ্রাণ উচ্চারণ ছিল বলেই মহাপ্রাণ বর্ণ তথা মহাপ্রাণ উচ্চারণের জন্ম হয়েছে। এখানেও ঠিক একইভাবে এই দুটো কলামের মধ্যে একটা কানেকশন রয়েছে, একটা যোগসূত্র রয়েছে। কি কানেকশন? কানেকশনটা হচ্ছে গ অল্পপ্রাণ বর্ণ আর এর মহাপ্রাণ বর্ণ হচ্ছে ঘ। আর কথাটাকে উল্টিয়ে বললে ঘ মহাপ্রাণ বর্ণ আর এর অল্পপ্রাণ বর্ণ হচ্ছে গ। এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি, দ এই বর্ণটি কি বর্ণ? উত্তরে কি বলবেন? দ এই বর্ণ হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। এখন যদি আমি আপনাকে আবার প্রশ্ন করি, দ এই অল্পপ্রাণ বর্ণের মহাপ্রাণ বর্ণ কোনটি? উত্তরে আপনি কি বলবেন? দ এই অল্পপ্রাণ বর্ণের মহাপ্রাণ বর্ণ হচ্ছে ধ। আবার যদি আপনাকে প্রশ্ন করি, ধ এই মহাপ্রাণ বর্ণের অল্পপ্রাণ বর্ণ কোনটি? ধ এই মহাপ্রাণ বর্ণের অল্পপ্রাণ বর্ণ হচ্ছে দ।
এই কলামের অল্পপ্রাণ বর্ণগুলোর সাথে এই কলামের মহাপ্রাণ বর্ণের কানেকশন রয়েছে, আবার এই কলামের অল্পপ্রাণ বর্ণগুলোর সাথে এই কলামের মহাপ্রাণ বর্ণগুলোর কানেকশন রয়েছে। তো আশা করছি অল্পপ্রাণ বর্ণ কি, মহাপ্রাণ বর্ণ কি, অল্পপ্রাণ বর্ণের সাথে মহাপ্রাণ বর্ণের সম্পর্ক কি, কোন অল্পপ্রাণ বর্ণের মহাপ্রাণ বর্ণ কোনটি, আবার কোন মহাপ্রাণ বর্ণের অল্পপ্রাণ বর্ণ কোনটি, এই সবগুলো বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটাকে আবার দেখুন, বা এই অল্পপ্রাণ মহাপ্রাণের যে আলোচনা একটু আগে থেকে দেখুন, আশা করি বুঝতে পারবেন। একটু ঠান্ডা মাথায় বুঝে বুঝে ক্লাসটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। এবার চলুন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা জানি যে শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলা যুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়। কিন্তু তারপর আমরা এটাও জানতে পারলাম যে জ ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণটি মহাপ্রাণ হলে দ্বিত্ব উচ্চারণের সময় প্রথম বর্ণটি ওই মহাপ্রাণের অল্পপ্রাণ হসন্ত হবে। এবং আমরা অল্পপ্রাণ বর্ণ কি এবং মহাপ্রাণ বর্ণ কি এবং তাদের মধ্যে কানেকশনটা কি, যোগসূত্র কি, এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এবার এই আলোচনাগুলোকে কাজে লাগিয়ে আমরা বাধ্য এই শব্দটার উচ্চারণ বিশ্লেষণ করব। স্ক্রিনের এদিকে ভালোভাবে খেয়াল করুন। বাধ্য, বাধ্য এই শব্দটার উচ্চারণ যদি আমরা একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, বাধ্য। বন্ধুরা এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন, বাধ্য এই শব্দের শেষে জ ফলা ধ এই বর্ণের সাথে যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ধ এই বর্ণটি কি বর্ণ? অল্পপ্রাণ বর্ণ নাকি মহাপ্রাণ বর্ণ? একটু সময় নিয়ে এই চার্টের দিকে তাকিয়ে দেখুন, ধ এই বর্ণটি হচ্ছে মহাপ্রাণ বর্ণ। কেন মহাপ্রাণ বর্ণ? কারণ ধ উচ্চারণের সময় তুলনামূলক নিঃশ্বাস জোরে বের হয়, বাতাস একটু জোরে বের হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ধ হচ্ছে মহাপ্রাণ বর্ণ। ধ এই বর্ণটি মহাপ্রাণ বর্ণ হওয়ার কারণে উচ্চারণের সময় প্রথম বর্ণটি এই ধয়ের অল্পপ্রাণ বর্ণ হবে। আমরা জানি ধ এই মহাপ্রাণ বর্ণের অল্পপ্রাণ বর্ণ হচ্ছে দ। সুতরাং প্রথমে আমরা দ বসিয়েছি, তারপর ধ বসিয়েছি। উচ্চারণটা কি? বাধ্য, বাধ্য। প্রথমে দ উচ্চারিত হচ্ছে, তারপর ধ উচ্চারিত হচ্ছে। এই নিয়ম যে শুধুমাত্র শব্দের শেষেই হবে বিষয়টা এরকম না, এই নিয়মটা শব্দের মাঝেও আসতে পারে। বন্ধুরা এবার আমরা বাধ্য এই শব্দটার ইংরেজি বানান লিখে দেখাবো। ভালোভাবে খেয়াল করুন। বাধ্য, বাধ্য এই শব্দটি শুরুতে ব রয়েছে, সাথে আকার রয়েছে, তারপর ধ রয়েছে, সাথে জ ফলা রয়েছে। একে বিশ্লেষণ করলে আমরা ব পাই, সাথে স্বর আ পাই। একে বিশ্লেষণ করলে আমরা ধ পাই, সাথে অন্তস্থ জ পাই। আবারও বলছি, এই অন্তস্থ জ কিন্তু সাধারণ অন্তস্থ জ না, এটা হচ্ছে জ ফলার পূর্ণরূপ। তারপর আমরা স্বর অ পাই। কেন স্বর অ পাই? কেন স্বর অ পাই এই বিষয়টি যদি আপনার কাছে এখনও স্পষ্ট না হয়ে থাকে তাহলে উপরের ডান পাশের কর্নারে আই বাটনে ক্লিক করে লেভেল 1-এর স্পেশাল ক্লাস 1 সেই ক্লাসটি দেখে নেবেন। তো এবার আমরা হুবহু এই বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণ বসাবো। আমরা জানি বয়ের জন্য বি ব্যবহার করা হয়ে থাকে, স্বর আর জন্য বা আকারের জন্য এ ব্যবহার করা হয়ে থাকে, ধয়ের জন্য ডিএইচ ব্যবহার করা হয়ে থাকে, অন্তস্থ জয়ের জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? অন্তস্থ জয়ের জন্য সাধারণত যে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই অন্তস্থ যেহেতু সাধারণ কোনো অন্তস্থ জ না, এটা হচ্ছে জ ফলার পূর্ণরূপ, তাই আমরা এখানে ওয়াই ব্যবহার করব। তারপর স্বর অর জন্য এ অথবা ও ব্যবহার করা হয়ে থাকে, আমরা এখানে ও ব্যবহার করব। সুতরাং গঠন অনুসারে বাধ্য শব্দের ইংরেজি বানান এইভাবে লিখতে হবে। এবার আমরা স্ক্রিনের ডান দিকে বাধ্য শব্দের উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লিখে দেখাবো। ভালোভাবে খেয়াল করুন। বাধ্য,
আমরা যদি বাধ্য এই শব্দটার উচ্চারণ একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি বাধ্য। বাধ্য বাধ্য এই শব্দের শুরুতে ব রয়েছে, সাথে আকার রয়েছে, তারপর হসন্তযুক্ত দ রয়েছে, তারপর ধ রয়েছে, সাথে ওকার রয়েছে। একে বিশ্লেষণ করলে আমরা ব পাই, সাথে স্বর আ পাই। একে বিশ্লেষণ করলে আমরা হসন্তযুক্ত দ পাই। একে বিশ্লেষণ করলে আমরা ধ পাই, সাথে ও পাই। আমরা জানি ব এর জন্য বি ব্যবহার করা হয়ে থাকে, স্বর আর জন্য বা আকারের জন্য এ ব্যবহার করা হয়ে থাকে, দ এর জন্য ডি ব্যবহার করা হয়ে থাকে, ধ এর জন্য ডিএইচ ব্যবহার করা হয়ে থাকে এবং ও এর জন্য বা ও কারের জন্য ও ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং উচ্চারণ অনুসারে বাধ্য শব্দের ইংরেজি বানান এইভাবে লিখতে হবে। বন্ধুরা, বাধ্য শব্দের আমরা দুটো ইংরেজি বানান পেয়েছি। এটা পেয়েছি গঠন অনুসারে আর এটা পেয়েছি উচ্চারণ অনুসারে। গঠন অনুসারে বাধ্য শব্দের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে আমরা বাধ্য শব্দের গঠনকে প্রাধান্য দিয়েছি, অর্থাৎ বাধ্য এই বাংলা শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। আর উচ্চারণ অনুসারে বাধ্য শব্দের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে আমরা উচ্চারণকে প্রাধান্য দিয়েছি, অর্থাৎ শব্দটি কিভাবে উচ্চারিত হচ্ছে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। এ দুটো ইংরেজি বানানের দুটোই সঠিক, আপনি যে কোনোটিই ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জাতীয় আরও একটি শব্দের উদাহরণ দেখুন, তথ্য। এটার উচ্চারণটা কি? তথ্য। আমরা যদি তথ্য এই শব্দটার উচ্চারণ একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি তথ্য। বন্ধুরা, আমরা জানি যে শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলা যুক্ত সেই ব্যঞ্জনবর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। তবে আমরা এটাও জানি যে জ ফলা যদি মহাপ্রাণ বর্ণের সাথে যুক্ত হয়, কোন বর্ণের সাথে যুক্ত হয়? মহাপ্রাণ বর্ণের সাথে যুক্ত হয়, তাহলে উচ্চারণের সময় প্রথমে সেই মহাপ্রাণের অল্প প্রাণ বর্ণ হবে, তারপর মহাপ্রাণ বর্ণটা হবে। তো এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন, এখানে থ হচ্ছে মহাপ্রাণ বর্ণ, আর উচ্চারণের সময় প্রথমে এই থয়ের অল্প প্রাণ বর্ণ ত একে আগে লিখেছি, তারপর থ লিখেছি। গঠন অনুসারে তথ্য শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে, আর উচ্চারণ অনুসারে তথ্য শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে। গঠন অনুসারে তথ্য শব্দের ইংরেজি বানান এভাবেও লেখা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা তাহলে বুঝতে পারলাম যে শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলা যুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়। তবে 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 জ ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণটি মহাপ্রাণ হলে দ্বিত্ব উচ্চারণের সময় প্রথম বর্ণটি ওই মহাপ্রাণের অল্প প্রাণ হর্ষন্ত হবে। আমরা যখন গঠন অনুসারে কোনো বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান লিখব তখন এই বিষয়টি মাথায় না রাখলেও চলবে। তবে উচ্চারণ অনুসারে বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা একটা উদাহরণ দেখেছিলাম বাধ্য। আপনি যখন এই জাতীয় শব্দের গঠন অনুসারে ইংরেজি বানান লিখবেন তখন খুব বেশি চিন্তা করার দরকার নেই। হুবহু এখানে যেসব বর্ণ পাবেন সেসব বর্ণের ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে দিলেই ইংরেজি বানান হয়ে যাবে। তবে আপনি যদি উচ্চারণ অনুসারে এ জাতীয় কোনো বাংলা নাম বা শব্দের ইংরেজি বানান লিখেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উচ্চারণের নিয়মটা মাথায় রাখতে হবে এবং সেই উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লিখতে হবে। আশা করছি আজকের আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার চলুন ঝটপট করে আজকের ক্লাস সামারি দেখে নেই। শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা যুক্ত হলে জ ফলা যুক্ত সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়, অর্থাৎ ডাবল হয়। একটা উদাহরণ ছিল ইত্যাদি। ইত্যাদি এই শব্দের মধ্যে আমরা জ ফলা শব্দের মাঝে ব্যবহার করেছি। গঠন অনুসারে ইত্যাদি শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে, আর উচ্চারণ অনুসারে ইত্যাদি শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে। আরেকটা উদাহরণ ছিল কাব্য। কাব্য এই শব্দের মধ্যে জ ফলা শব্দের শেষে ব্যবহার করা হয়েছে।
গঠন অনুসারে কাব্য শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে, আর উচ্চারণ অনুসারে কাব্য শব্দের ইংরেজি বানান এইভাবে লিখতে হবে। তারপর আমরা একটা ব্যতিক্রম নিয়ম পড়েছিলাম। নিয়মটা ছিল এরকম যে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণটি মহাপ্রাণ হলে দ্বিত্ব উচ্চারণের সময় প্রথম বর্ণটি ওই মহাপ্রাণের অল্প প্রাণ হসন্ত হবে। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম বাধ্য। গঠন অনুসারে বাধ্য শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে, আর উচ্চারণ অনুসারে বাধ্য শব্দের ইংরেজি বানান এভাবে লিখতে হবে। আশা করছি আজকের পুরো ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আপনাদের পালা। আপনাদেরকে দুটো শব্দের ইংরেজি বানান লিখতে দিচ্ছি। আসলে শব্দ এখানে একটাই। প্রথমে একবার কল্যাণী শব্দের ইংরেজি বানান গঠন অনুসারে লিখবেন, তারপর আবার কল্যাণী শব্দের ইংরেজি বানান উচ্চারণ অনুসারে লিখবেন। উত্তরগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন তারাও উপকৃত হতে পারে। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।